তুমি বউ হবে। শিয়াদাত শাহরিয়ার লাল চমচমে বউ। সুপ্রভার ভ্রু কুঞ্চিত হয়। শিয়াদাত শাহরিয়ার সম্পর্কে অন্যরকম একটা ধারণা ছিল তার মনে। নোরা শিয়াদাতের প্রশংসায় পঞ্চমুখ থাকে সর্বদা। নোরার থেকেই জেনেছে শিয়াদাত নাকি খুবই ব্যক্তিত্ব সম্পূর্ণ। মেয়েদের হার্ট থ্রব সে, কিন্তু সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। ইভেন কোনো মেয়ে যদি প্রপোজ করে তাকে এমন ধমক দেয় যে পরবর্তীতে শিয়াদাতের উপস্থিতি তার জন্য সুখকর নয় বরং যন্ত্রণাদায়ক হয়। শিয়াদাত যখন প্রথম চৌধুরী বাড়িতে পা রাখে তখন সুপ্রভার দৃষ্টি নিবদ্ধ হয় শিয়াদাতের দিকে। তার গম্ভীর মুখ, অ্যাটিটিউড দেখে সুপ্রভার মন আতঙ্কে বিরাজ করে। তখনকার শিয়াদাত শাহরিয়ার আর এখন তার সামনে দাঁড়িয়ে থাকা শিয়াদাত শাহরিয়ারের মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। শিয়াদাতের কথা বলার ধরন, মুখের এক্সপ্রেশন দেখে সুপ্রভার মনে হচ্ছে তার সামনে কোনো প্রফেসর নয়, পাহাড়পাতি মাস্তান দাঁড়িয়ে রয়েছে। যে মেয়ে দেখলে তাদের সামনে লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে আমার বউ হবে টুকটুকি, যদি মেয়েটার উত্তর না হয় তখন তাকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দেবে। বিয়ের আগেই বাসরের স্বপ্ন দেখছো নাকি? শিয়াদাতের প্রশ্নে ভাবনার সুতা কাটা গেল সুপ্রভার। সে শিয়াদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে আপনি তো গিরগিটির থেকেও অতি দ্রুত রং বদলান। শিয়াদাত নিজের দিকে তাকিয়ে বলে রং কই বদলাছে? আগে যেমন গোর বর্ণ ছিল এখনও গোর বর্ণই রয়েছে, কালো হয়ে যায়নি। বিরক্তিতে কপাল কুঁচকে আসে সুপ্রভা গলা উঁচিয়ে বলে আপনি সবার সামনে ভদ্র মানুষের মুখোশ পরে থাকলেও আসলে চরম অভদ্র আপনি। আমার বুঝে আসছে না আপনার মতো একটা অসভ্য বেহায়া নির্লজ্জ লোক প্রফেসর হয় কিভাবে। শিয়াদাত সুপ্রভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে আমি পার্ট টাইম প্রফেসর, ফুল টাইম বন্ড, তবে সেটা শুধু একমাত্র তোমার ক্ষেত্রে প্রয়োজন। একবার বিয়েটা হোক, তারপর দিনরাত এই ভণ্ডামি সহ্য করতে হবে তোমাকে। দম ফেলার ফুরসত মিলবে না। শিয়াদাতের ফিসফিসানি সুপ্রভার কানে লতিতে আগুন ধরিয়ে দিল। সে এক ঝটকায় এক পা পিছিয়ে গেল, বার কয়েক শ্বাস টেনে কর্কশ গলায় বলল আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। শিয়াদাত জোর গলায় বলল করবে করবে, তুমি নিজেই আমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবে লাল চমচম। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। আজ আসি, টেক কেয়ার, বাই, সি ইউ সুন বলে শিয়াদাত বেরিয়ে যায়। শিয়াদাতের যাওয়ার পানে তাকিয়ে সুপ্রভা মনে মনে বলে এই ভণ্ড প্রফেসর এত শিওর হয়ে কিভাবে বলছে যে আমি তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠব? এই লোক আবার কালো জাদু টাদু করবে নাকি? করতেই পারে। যে ভণ্ডের ভণ্ড ভণ্ড প্রফেসর ছেলেটাকে সুপ্রভা আমার সাথে এভাবে কথা বলছিল কেন? তোকেই বা কি বলে গেল? সৌরভের কথা শুনে পেছনে ফিরে তাকায় সুপ্রভা। রিনরিনে গলায় বলে নোরাকে দেখতে এসেছিল। কথাটা কর্ণগোচর হতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় সৌরভের। সে ব্যক্তি ব্যস্ত হয়ে বলে আমি বরং উঠি সুপ্রভা। সুপ্রভা সৌরভকে জড়িয়ে ধরে মুখ অন্ধকার করে বলে উঠি মানে কি? হ্যাঁ, সবেই তো এলে, আজকে আবার তোমার জন্মদিন। ব্যস্ততার জন্য তোমাকে উইশ করার সময়টুকুও পাইনি। তুমি আজ কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি নিজের হাতে তোমার জন্য কেক বানাবো, তোমার পছন্দের পায়েস রান্না করব। এইসবের কোনো দরকার নেই বোন, তোকে এক নজর দেখতে পেয়েছি তাতেই বুক জুড়িয়ে গেছে আমার। সুপ্রভা কিছু বলার আগে ঈশিতা চৌধুরী, রনক চৌধুরী নিচে নেমে আসেন। সৌরভ তাদেরকে দেখে সুপ্রভাকে বুক থেকে সরিয়ে দেয়। তাদের দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে আমাকে ক্ষমা করবেন মাওই মা, আমি রাগে বর্ষবর্তী হয়ে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। কিছু মনে করবেন না মাওই মা। আমি কিছু মনে করিনি সৌরভ, বং বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। কতটা ভাই
পারে বোনকে এভাবে বুক দিয়ে আগলে রাখতে। ঈশিতা চৌধুরী মুখে ভাইয়ের প্রশংসা শুনে বড্ড ভালো লাগে সুপ্রভার। ভাইকে নিয়ে তার গর্ববোধ হয়। তার ভাই লাখে নয় কোটিতে একটা। অবশ্য সৌরভের গায়ের রং ফর্সা নয়, শ্যামবর্ণ, কিন্তু সেই শ্যামবর্ণে লুকিয়ে আছে এক অন্যরকম দ্যুতি। তার মুখের আদলে রয়েছে ভয়ঙ্কর রকমের সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা, তার ভাইয়ের সুন্দর একটা মন আছে। সেই মনের রানী যে মেয়েটা হবে সে নিঃসন্দেহে ভাগ্যবতী। সুপ্রভা ঈশিতা চৌধুরী দিকে এগিয়ে যায়, অভিযোগের সুরে বলে, আপনি ভাইয়াকে যতটা ভালো বলছেন, ভাইয়া ততটাও ভালো নয় আম্মু। ঈশিতা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করে, খারাপের কি করেছে সৌরভ? আমার কথা শুনছে না? ভাইয়াকে কত করে বললাম আজকের দিনটা এখানে থেকে যাও, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বললেন, তোমার কোথাও যাওয়া হচ্ছে না সৌরভ, তুমি আজকে আমাদের সাথেই থাকবে। আমি অলরেডি কেক অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই কেক চলে আসবে। আমরা সবাই মিলে তোমার জন্মদিন সেলিব্রেশন করব। তাছাড়া তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আমি তোমার মাকেও আসতে বলেছি, তিনি অলরেডি রওনা হয়েছেন। সৌরভের বুক কেঁপে উঠে, মনে মনে বলে, মা আমার সাথে পার্সোনাল কথা বলবেন, আবার আম্মাকেও আসতে বলেছেন। মা কি কিছু সন্দেহ করছেন? তিনি কি ধরে ফেলবেন আমাকে? সৌরভ শুকনো ঢোক গিলে মনে সাহস জুগিয়ে চাপা গলায় বলে, আমি কি কোনো অন্যায় করেছি মা? আপনি কি আমার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ জানাতে চাইছেন? ঈশিতা চৌধুরী হেসে উঠেন, মিষ্টি কণ্ঠে বলেন, তোমার মতো একটা ভালো ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব বলো তো? সৌরভের বুকের ওপর থেকে বড় একটা পাথর সরে যায়। সৌরভ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, তাহলে? ঈশিতা চৌধুরী কোনো প্রকার বনিতা ছাড়াই বলেন, সুপ্রভার বিয়ের ব্যাপারে। বিয়ে মানে? আপনি এসব কি বলছেন মা? আমি আপনার ছেলের বউ, নিজের ছেলের বউয়ের বিয়ে দিতে চাইছেন আপনি? সুপ্রভার চোখের পানি দেখে ঈশিতা চৌধুরী বুক ধক করে ওঠে। তিনি এক পা এগিয়ে এসে আলতো করে সুপ্রভার হাত দুটো ধরেন, নরম গলায় জিজ্ঞেস করেন, আমি কি তোকে শুধুমাত্র আমার ছেলে বউ হিসেবে দেখি সুপা? তুই তো আমার মেয়ে, মেয়ে বলেই তো তোর জন্য চিন্তা হয়। পানিতে সুপ্রভার দু চোখ ঝাপসা হয়ে আসে। সুপ্রভা অভিমানী গলায় বলে, এটা আপনার মুখের কথা, মনের কথা নয় মা। আপনি যদি সত্যি আমাকে নিজের মেয়ে মনে করতেন, তাহলে এভাবে আমাকে পর করে দিতেন চাইতেন না। ঈশিতা চৌধুরী সুপ্রভাকে নিজের বুকে টেনে নেয়, মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে দর দমাখা গলায় বলেন, পাগলি মেয়ে একটা, বিয়ে হলেই মেয়েরা পর হয়ে যায় নাকি? তোর জন্মদাত্রী মা কি তোকে পর করে দিয়েছে? দেয়নি তো। নোমানের সাথে বিয়ে পরও তোর খোঁজ খবর করেছে, তোর জন্য পছন্দের খাবার রান্না করে পাঠিয়েছে, তোর কষ্টে কেঁদেছে, তোর সুখে হেসেছে। তোর জন্মদাত্রী মা যেমন তোকে পর করে দেয়নি, তেমনই আমিও তোকে পর করে দিব না। বরং বিয়ের পর তোর প্রতি আমার ভালোবাসা বাড়বে, বই কমবে না। সুপ্রভার বুকের ভেতর জমে থাকা কান্নাটা আর চেপে রাখতে পারে না। সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়, জড়ানো গলায় বলে, মাতৃত্ব স্নেহে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একটা বিধবা মেয়ে। মাত্র 5 মাস আগে আমার স্বামী মারা গিয়েছে, এরই মধ্যে দ্বিতীয় বিয়ে। সমাজের লোকেরা কি বলবে এটা অসম্ভব মা, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার কথা রাখতে পারছি না মা। ঈশিতা চৌধুরী হালকাই হাসেন, বিদ্রূপ কণ্ঠে বলেন, সমাজ কি বলল আর কি বলল না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শুভা। একদিন না খেয়ে থাকলে সমাজের লোকেরা তোকে খাইয়ে দিবে না, অসুস্থ হয়ে পড়ে থাকলে সেবা শুশ্রূষা করবে না,
তাছাড়া সমাজ তোর রাতের কান্না শোনেনি, তোর নিঃশব্দ কষ্ট দেখেনি। তাহলে এখন সমাজের কথাই বা আমি কেন শুনবো? তবু মা, আমরা তো সেই সমাজেই বাস করি, তাই না? ঈশিতা চৌধুরী তাসিলের হাসি এসে বললেন, তোর জীবনে যখন এত বড় একটা ঝড় বয়ে গেল, তখন সেই সমাজ কোথায় ছিল? তুই যে সমাজের কথা বলছিস সেই সমাজ বিধবার জন্য সহানুভূতি দেখায় শুধু মুখের কথায়, কাজে এলে মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে শোক মানে একটা সাজা, যেটা ঠিকঠাক ভোগ না করলে মানুষ চরিত্রহীন বলে দাগিয়ে দেয়। ঈশিতা একটু থেমে আবার বলে ওঠেন, সমাজ বিধবার মাথার ওড়নার দৈর্ঘ্য মাপে, পোশাকের রং দেখে বিচার করে, হাসলে বলে এত তাড়াতাড়ি হাসে কী করে, চুপ থাকলে বলে নাটক করছে, নতুন করে বাঁচাতে চাইলে বলে লজ্জা নেই। সমাজ কেবল আঙুল তোলে, কাঁধে হাত রাখে না। সমাজ বিধবার শখের মেয়াদ শুনে, কিন্তু তার হৃদয়ের শূন্যতা গোনে না। সমাজ কখনো জিজ্ঞেস করে না সে আদৌ বাঁচতে পারছে কি না। তাই সমাজ কি বলল তা আমার কাছে মূল্যহীন। তুই মানুষ, সমাজ না। তোর বেঁচে থাকা আমার কাছে বেশি দামি। মানুষ কি বলবে এ ভয়ে যদি আমি তোকে সুখের হাতছাড়া হতে দিই, তাহলে আমি তোর মায়ের যোগ্যই হব না। সুপ্রভার চোখ ছলছল করে ওঠে। ঈশিতা চৌধুরী সৌরভের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই সৌরভ এসে সুপ্রভার কাঁধে হাত রাখে, নির্ভীক চিত্রে বলে, মা কিছু ভুল বলছে না বোন। তিনি তোর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দুজনেই তার সাথে একমত পোষণ করেছি। সমাজের কথা বাদ দিয়ে একবার নিজের জীবনের কথা ভাব, নতুন করে বাঁচার স্বপ্ন দেখ বোন। সুপ্রভাকে নিরুত্তর দেখে ঈশিতা চৌধুরী আলতো হাতে সুপ্রভার দুবাহু চেপে ধরেন, দের কণ্ঠে বলেন, সমাজ কি বলবে এ ভয়ে কত মেয়ে সারা জীবন পাথর হয়ে বেঁচে থাকে জানিস? তারা হাসতে ভুলে যায়, নতুন করে বাঁচতে ভুলে যায়। পান থেকে চুন খসলেই সমাজের লোকেরা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়, সে একটা বিধবা মেয়ে। মেয়েটা বেঁচে থেকেও প্রতিনিয়ত মরে। যে সমাজ ধীরে ধীরে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই সমাজের মুখে ঈশিতা চৌধুরী থুতু দেয়। সুপ্রভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, কিন্তু মা, আমি তো আপনাদের সাথে ভালো আছি, সুখী আছি। আমি নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চাই না মা। বাকি জীবনটা আপনাদের সাথেই কাটাতে চাই। সুপ্রভা চৌধুরীর ভ্রু কুঞ্চিত হয়। তিনি ক্রুদ্ধ গলায় বলে, তুই কি বুড়ি হয়ে গিয়েছিস? তোর কি 4-5টা ছেলে মেয়ে রয়েছে? তোর বয়স কত? হ্যাঁ, মাত্র 22 বছর। তোর বয়সী মেয়েদের এখনো বিয়ে হয়নি। তোর এখনো গোটা জীবনটাই পড়ে রয়েছে। তোর জীবনটা এভাবে নষ্ট করে দিস না সুভা। আমি তোর বাবা তোকে সারা জীবন আগলে রাখার জন্য বেঁচে থাকবো না। আমাদের বয়স হয়ে রয়েছে যখন, তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোর অগোছালো জীবনটা গুছিয়ে দিতে না পারলে আমি মরেও শান্তি পাবো না রে মা। এতক্ষণে নিঃশব্দে সবটাই দেখছিলেন, শুনছিলেন সুপ্রভার মা আলেয়া বেগম, কিন্তু তিনি আর চুপ করে বসে পারলেন না। অধৈর্য হয়ে বললেন, তুই কবে কবে এতটা বেয়াদব হয়ে গেছিস সুপ্রভা? গুরুজনদের মুখে মুখে তর্ক করছিস। আপা, ভাইজান যে সিদ্ধান্ত নিয়েছে তোর ভালোই জন্যই নিয়েছে। এখানে আমি কোনো ভুল দেখছি না। নিজেকে বড় লায়েক ভাবতে শুরু করেছিস, তাই না? নিজের জীবনের সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছিস। মায়ের কথায় সুপ্রভার বুকটা হু হু করে কেঁদে ওঠে। তার ক্রন্দরত চেহারা দেখে আলেয়া বেগমের গলার স্বর নরম হয়ে আসে। বিধবা হওয়া কোনো অপরাধ না মা, তুই কোনো পাপ করিসনি। মৃত্যু তোর স্বামীর কপালে লেখা ছিল, তুই লিখে দিসনি। স্বামী মারা গেছে বলে বাকি জীবন একা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। একটা মেয়ের জীবনে স্বামী মানে শুধু সম্পর্কের একটা নাম নয়, স্বামী মানে ভরসার একটা ঠিকানা, একটা মজবুত খুঁটি। বিধবা বয়সে
ছেলে মেয়ে সবাই হাত ছেড়ে দিলেও একজন স্বামী তার স্ত্রীর হাত ছাড়ে না, তাকে বুক দিয়ে আগলে রাখে। রৌনক চৌধুরীও সুপ্রভাকে অনেক বোঝান। সুপ্রভাকে নতুন জীবন শুরু করার জন্য আকুতি মিনতি জানান। এতগুলো মানুষের অনুরোধ, আকুতি মিনতির ভারে সুপ্রভার শক্ত করে বাঁধা মনটা ধীরে ধীরে আগলা হয়ে আসে। সুপ্রভা মাথা নিচু করে অভিমানী গলায় বলে, তোমরা কেউ যখন চাইছো না আমি এ বাড়িতে থাকি, তখন আমার আর কিছুই বলার নেই। তোমরা যা ভালো মনে করো তাই করো। সুপ্রভার কথা শুনে আনন্দে সকলে চোখে পানি চলে আসে। সৌরভ ও ফুল্ল গলায় বলে, মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী। ঈশিতা চৌধুরী পরম মমতায় সুপ্রভার চোখে জল মুছে দেয়। দরদ মাখা গলায় বলেন, অনেক কান্নাকাটি হয়েছে, এবার সৌরভের জন্মদিন সেলিব্রেশন করা যাক। সুপ্রভা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বলেন, ঝটপট চেঞ্জ করে আয়, কান্নাকাটি করে চেহারায় যে হাল করেছিস, দেখতে একদম পারফেক্ট কাজের বেটি রহিমা লাগছে। সুপ্রভা অপ্রস্তুতভাবে হেসে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। সবে নিজের রুমে পা রাখতে যাবে, ঠিক তখনই পেছন থেকে নোরার তিক্ত গলা শোনা যায়। খুব তো বলেছিলে তুমি আমার ভাইয়াকে ভালোবাসো, আমার ভাইয়া ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, তুমি সারা জীবন ভাইয়ার স্মৃতি নিয়েই কাটিয়ে দিবে। এত তাড়াতাড়ি ভাইয়ার প্রতি সব ভালোবাসা ফানুস হয়ে উড়ে গেল, নাকি এত হট ড্যাশিং ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছো না? সুপ্রভার ঠোঁট কাঁপে অপমানে, ইচ্ছে করে নড়ার দুগালে ঠাটিয়ে চড় দিতে, কিন্তু এই মুহূর্তে সে নিজের ইচ্ছাকে দামা চাপা দেওয়াই শ্রেয় মনে করে। সুপ্রভা গভীর শ্বাস নেয়, তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি জানো ছেলেটাকে? বাবা মা কার সাথে আমার বিয়ে কথা বলছেন? জানি তো। কে সে? সে আর কেউ নয়, আমার ক্রাশ, ইভেন মেয়েদের হার্ট থ্রোট প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার। গল্প নতুন প্রেমের গান। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।